হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ইহসান সানি। পূর্বের স্পেন নিয়ে ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম স্পেনের ইউনিভার্সিটি লিস্ট, স্কলারশিপ লিস্ট এবং কোন কোন সিটিতে অ্যাপ্লাই করা যায় তা নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব স্পেনের ভিসা প্রসেসিং ডিটেলস, অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ থেকে বা ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো থেকে স্পেনে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছেন বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করছেন, তাদের একটি ডিটেলস গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন তবে শুরু করা যাক। স্পেনে যারা মাস্টার্সের অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের ন্যূনতম 8 থেকে 9 মাস আগে প্রিপারেশন শুরু করা উচিত। প্রিপারেশনের প্রথম ধাপ হলো ইউনিভার্সিটি শর্টলিস্ট করা, এবং আপনারা চেষ্টা করবেন পাবলিক ইউনিভার্সিটিগুলো আপনাদের শর্টলিস্টে রাখার, যেখানে আপনাদের স্টাডি রিলেটেড প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যথেষ্ট মিল রয়েছে। সো প্রোগ্রাম শর্টলিস্ট করার পর আপনার কাজ হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে প্রি এনরোলমেন্ট করা। এখানে প্রি এনরোলমেন্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, এবং অ্যাপ্লিকেশন ফি পড়তে পারে 20 থেকে শুরু করে 70-80 ইউরো পর্যন্ত প্রোগ্রাম ওয়াইজ। এবং এই প্রোগ্রামগুলোর টিউশন ফি হয়ে থাকে সাধারণত 700 ইউরো থেকে শুরু করে 2000, 2500 বা 3000 ইউরো পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। সো দেখা গেল আপনি অ্যাপ্লিকেশন করলেন এবং অ্যাপ্লিকেশন করার 3 to 4 উইকস অ্যাপ্লিকেশনের রেজাল্ট আসে। ধরেন আপনি অফার লেটার পেলেন কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে। এখন যে গুরুত্বপূর্ণ কাজটি তা হলো ভিসা প্রসেস করা, অর্থাৎ পরবর্তী প্রসেসগুলো কন্টিনিউ করা। এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে বেশ কম ইনফরমেশন প্রোভাইড করা হয়। অধিকাংশ ইনফরমেশন দেওয়া হয় সাধারণত স্প্যানিশ এম্বাসি বাংলাদেশ থেকে, অর্থাৎ যেখানে আপনি অবস্থান করছেন। ধরুন আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে অবস্থান করছেন, তখন আপনার নিকটস্থ কনসুলেট থেকে ইনফরমেশন সংগ্রহ করবেন। আর যদি আপনি অন্য একটি দেশ যেমন চায়না, জাপান বা কোনো একটি দেশে অবস্থান করে থাকেন, আপনার নিকটস্থ শহরের কনসুলেট থেকে ইনফরমেশন গ্রহণ করবেন, অর্থাৎ তাদের চেকলিস্টটি সংগ্রহ করবেন। সাধারণত ঢাকায় যারা অ্যাপ্লিকেশন করে থাকেন তারা যোগাযোগ করে হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল নামে একটি প্ল্যাটফর্ম আছে। তারা হচ্ছে থার্ড পার্টি যারা এম্বাসির হয়ে ডকুমেন্ট জমা নিয়ে থাকে। সো বিএলএস ইন্টারন্যাশনালে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অথবা নিচে দেওয়া তাদের ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন, অথবা সরাসরি তাদেরকে কল দিয়েও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অনেকেই কোশ্চেন করে থাকেন যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে মূলত অনেকেই অফার লেটার ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছে। সো এই কারণে তাদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট তখনই নিতে পারেন যখন আপনার কাছে অফার লেটার থাকবে, সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে অফার লেটার থাকলে অ্যাপয়েন্টমেন্ট দিবে প্রায়োরিটি বেসিসে। সো এবার হয়ে গেল, ধরুন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন 2 to 3 উইকস পরে, বা ধরেন 1 মাস পরে একটি অ্যাপয়েন্টমেন্ট পেলেন। এখন আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করা। এসব ডকুমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টটি তা হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবং আমার সাজেশন থাকবে, যখন আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন তখন থেকেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আবেদন করে দেওয়ার, কারণ স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি নর্মাল যে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অন্যান্য দেশের জন্য, তার মতো নয়, এটি ডিফারেন্ট। এটি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে ইস্যু হতে হয়। সো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ইস্যু করার পর, অর্থাৎ স্প্যানিশ গভর্নমেন্টের রুলস অনুযায়ী লাস্ট 5 ইয়ার্সের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। লাস্ট 5 ইয়ার্স মিনস আপনি যে দেশে অবস্থান করেছেন, যে দেশগুলোতে গিয়েছেন, সেই দেশগুলোর লাস্ট 5 ইয়ার্সের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ধরুন আপনি বাংলাদেশে থাকা অবস্থায় অন্য একটি কান্ট্রিতে ভিজিট করেছেন শর্ট টাইমের জন্য, ওইসব ভিজিটের কোনো পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে না। বাট আপনি যদি লং পারপাসে, লং টার্মে যদি কোনো একটা দেশে ভিজিট করে থাকেন, ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। সো লাস্ট 5 ইয়ার্সের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো কালেক্ট করে রাখবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি তা হলো এনরোলমেন্ট লেটার, অর্থাৎ আপনি ইউনিভার্সিটিতে সাধারণত কিছু কিছু সময় একটা ডিপোজিট জমা দিতে হয়। এটা হতে পারে 700 ইউরো বা 350 ইউরো। একটা নির্দিষ্ট পরিমাণ ডিপোজিট জমা দিলে তারা আপনাকে একটি এনরোলমেন্ট লেটার ইস্যু করবে। সো এই এনরোলমেন্ট লেটারটি গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি যে ডকুমেন্ট তা হচ্ছে অ্যাকোমোডেশন লেটার। আপনাকে স্পেনে অবস্থিত যে সিটিতে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, ওই সিটিতে আপনাকে একটি অ্যাকোমোডেশন খুঁজে বের করতে হবে এবং অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট নিতে হবে। সো এই কন্ট্রাক্টটি আপনাকে এম্বাসিতে প্রোভাইড করতে হবে। সো এই অ্যাকোমোডেশনটা সাধারণত হয়ে থাকে 1 মাসের অগ্রিম জমা দিতে হয় এবং একটা ডিপোজিট জমা দিতে হয়। সব মিলে আপনার 600 থেকে শুরু করে 800, 1000 ইউরো পর্যন্ত হতে পারে সিটি অনুযায়ী। সো এবার গেল অ্যাকোমোডেশন। এরপর আরেকটি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। সো আমরা যারা ইউরোপে আছি, ইউরোপিয়ান হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকি। অনেকে সুইস কেয়ার নামে একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, এটা নিয়ে থাকে। এছাড়াও আরো অনেক হেলথ ইন্স্যুরেন্স আছে। চেষ্টা করবেন ইউরোপিয়ান ইন্স্যুরেন্সগুলো নেওয়ার। এগুলোর প্রাইস হয়ে থাকে সাধারণত 100 ইউরো থেকে শুরু করে 150 ইউরো বা 200 ইউরো পর্যন্ত।
এর পরবর্তী আরেকটি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। আপনার একটি হেলথ সার্টিফিকেট নিতে হবে, যে কোনো এমবিবিএস ডাক্তার থেকে, যেখানে সিগনেচার করা থাকবে এবং সবকিছু সার্টিফাই করা থাকবে যে আপনার কোনো মেজর প্রবলেম নেই, হেলথ ইস্যুস। এর পরবর্তী আরেকটি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তা হলো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, অর্থাৎ আপনার লিভিং এক্সপেন্স। সাধারণত স্পেনে 700 ইউরো পার মান্থ করে স্টেটমেন্ট শো করতে হয়। অর্থাৎ ধরুন আপনার মাস্টার্সটি হচ্ছে 1 বছরের, এখন 1 বছরের জন্য আপনার পার মান্থ 700 করে 8400 ইউরো দেখাতে হবে লিভিং কস্ট। এর পাশাপাশি হচ্ছে আপনার টিউশন ফিস। যদি আপনি টিউশন ফিসটা আগেই পে করে দেন তাহলে আপনাকে দেখাতে হচ্ছে না, আর যদি পে না করে থাকেন তখন আপনার স্টেটমেন্টে শো করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি 8400 ইউরো আপনাকে শো করতে হবে ফাইন্যান্সিয়াল মিনস হিসেবে। এই ফাইন্যান্সিয়াল মিনসের স্টেটমেন্টটা হতে হবে মিনিমাম 6 মান্থের, অর্থাৎ বাংলাদেশে যে স্প্যানিশ এম্বাসির রিকোয়ারমেন্ট তা হচ্ছে 6 মান্থের স্টেটমেন্ট শো করতে হবে। সো আপনার স্পন্সর শো করতে পারে, আপনিও শো করতে পারেন, বাট আপনার ব্লাড রিলেশনের মধ্যে দেখানোর চেষ্টা করবেন স্পন্সর। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তা হচ্ছে ট্যাক্স রিটার্ন বা ইনকাম সার্টিফিকেট এবং লাস্ট 3 মান্থের বা 6 মান্থের পে স্লিপ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভিসা অ্যাপ্লিকেশনের সময়। সো অর্থাৎ এই ডকুমেন্টগুলো আপনাকে আপনার ফাইলকে যথেষ্ট স্ট্রং করছে, অর্থাৎ আপনার স্টেটমেন্টের সাথে ইনফরমেশন অর্থাৎ সোর্স অফ ইনকামের একটা ক্লোজ বন্ড তৈরি করছে। সো আমরা মোটামুটি সবগুলো ইনফরমেশন ডিটেলস কভার করার চেষ্টা করেছি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, অর্থাৎ আপনাকে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট জমা দিয়ে আসতে হবে বিএলএস ইন্টারন্যাশনালে গিয়ে। এর পাশাপাশি আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে, যা হচ্ছে আপনার বেসিক ডকুমেন্ট, যেমন পাসপোর্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার যিনি স্পন্সর তার ন্যাশনাল আইডি কার্ড এবং ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, এবং হচ্ছে আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে, যেমন নিকানামা অনেকের প্রয়োজন হতে পারে। যদি আপনি স্পাউস হিসেবে দেখান, আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করে থাকেন, অনেকে যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করছেন বিশেষ করে তাদের স্পাউসের নিকানামা প্রয়োজন হতে পারে আপনাদের। আচ্ছা, আমরা এখানে আলোচনা করছিলাম স্টাডি ভিসা নিয়ে। যারা ব্যাচেলর, মাস্টার্স বা সেলফ ফান্ডেড পিএইচডি করতে আসেন তারা স্টাডি ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আরেক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে যেটাকে বলা হয় রিসার্চার ভিসা। এই ভিসা ক্যাটাগরিটি হচ্ছে তাদের জন্য যাদের কোনো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান থেকে ফান্ডিং এর ব্যবস্থা থাকে, অর্থাৎ ওই প্রতিষ্ঠান থেকে ফুল ফান্ডেড পিএইচডি পজিশনে আপনি যখন জয়েন করেন। এক্ষেত্রে সাধারণত এটা ওয়ান কাইন্ড অফ প্রফেশনাল ভিসা, যেহেতু আপনি ওই ইনস্টিটিউশনের রিসার্চার হিসেবে জয়েন করবেন এবং আপনি স্যালারাইড মান্থলি স্যালারি পাবেন, সোশ্যাল সিকিউরিটিতে কন্ট্রিবিউশন করবেন, সে কারণে এটা একটা বিশেষ ধরনের ভিসা। এবং এই ভিসা ক্যাটাগরিতে আপনাকে তারা হোস্টিং লেটার প্রোভাইড করবে, আপনার ইনস্টিটিউশন যেখানে আপনি রিসার্চ করবেন তারা একটা হোস্টিং লেটার প্রোভাইড করবে, এবং এই ভিসার ক্ষেত্রে আপনার আইএনই নাম্বার জেনারেট হবে এবং ওই আইএনই নাম্বার বা এক্সট্রা ডকুমেন্টস আপনাকে ভিসার সময় সাবমিট করতে হবে। আর স্টাডি ভিসার ক্ষেত্রে সাধারণত এই সব কিছুর প্রয়োজন হয় না। স্টাডি ভিসার ক্ষেত্রে আমরা যা আলোচনা করছিলাম তা সাবমিট করলেই সবকিছু ওকে থাকে। রিসার্চার ভিসা নিয়ে আমি অন্য কোনো একটি ভিডিওতে আরো ডিটেলস বলার চেষ্টা করব। ডকুমেন্ট লিগালাইজেশন নিয়ে অনেকের কাছ থেকে কোশ্চেন পাই যে ডকুমেন্টগুলো কিভাবে লিগালাইজ করা যায় স্পেনের জন্য। সো এই প্রসঙ্গে আমি বলবো, একসময় কিন্তু লিগালাইজেশনের প্রয়োজন হতো এবং এই কারণে পাবলিক ডকুমেন্টসগুলো এম্বাসিতে সাবমিট করতে হতো এবং লিগালাইজ করতে হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ হক অ্যাপোস্টেলে সিগনেচার করেছে এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আপনি ই অ্যাপোস্টেল করলেই ডকুমেন্টগুলো হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট করছে তারা। এর পাশাপাশি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ডকুমেন্টটিও গুরুত্বপূর্ণ, অর্থাৎ আইএলটিএস সার্টিফিকেটটি। অনেকেই কোশ্চেন করে থাকে যে ভাই এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যাবে কিনা। হ্যাঁ, এমওআই দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট আমাদের স্প্যানিশ কনসুলেট বা স্প্যানিশ এম্বাসির যে চেকলিস্ট সেখানে স্পষ্ট লিখে দেওয়া আছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ডকুমেন্ট থাকতে হবে যদি আপনি ইংলিশ টট প্রোগ্রামে পড়তে গিয়ে থাকেন। সো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সো এর প্রসঙ্গে আমি আরো কিছু বলতে চাই। অনেকেই বলে থাকেন যে স্পেনে ভিসা রেশিও খুবই লো। হ্যাঁ, লো তাদের জন্যই যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ম্যানেজ করে দেওয়া অফার লেটার দিয়ে এম্বাসিতে ফাইল সাবমিট করে থাকেন। আপনি যদি কোনো একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে থাকেন এবং আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ যথেষ্ট স্ট্রং হয় এবং আপনার প্রোফাইলটি যথেষ্ট স্ট্রং হয় এবং আপনার ক্যারিয়ার ভিশন থাকে, কান্ট্রিটাই যথেষ্ট স্ট্রং হয়, সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো। সো ওভারঅল বলতে চাই স্পেনে ভিসা রেশিও আসলেই লো। আপনারা জেনে বুঝে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল মিনস যদি যথেষ্ট স্ট্রং হয়, প্রোফাইল যদি যথেষ্ট স্ট্রং হয়, তাহলে আমি বলবো আপনি আগাতে পারেন। সো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।